শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স। ফের তলব 23 মে, সময় পেল রেএন্ট্রি কর্তৃপক্ষ। আমরা কাগজ দেখাবো, আমাদের উকিল আছে, সব মুভ করবো, আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, সব দেই। জিজ্ঞাসাবাদে তারা আজকে পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দিতে পারেন নাই। আমাদের যে প্রাথমিক অনুমান সেটি যথাযথ বলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি। অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রভাবশালী বলে কোনো কিছু বাংলাদেশে নাই। যারা অন্যায় করে তারা তাদের শাস্তি আইন অনুযায়ী পেতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রধানমন্ত্রী বললেন 6 বছর দেশে ফিরতে পারেননি জিয়ার একনায়কতন্ত্রের সময়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের 4 কর্মী হত্যার দায়ে 23 আসামির সবার ফাঁসির আদেশ, 4 আসামি পলাতক। সেন্ট মার্টিনের 106টি হোটেল, মোটেল ও রিসোর্টের সবগুলোই ভেঙে ফেলার সিদ্ধান্ত পরিবেশ অধিদপ্তরের। জীববৈচিত্র্যের ক্ষতি করায় জরিমানাও গুনতে হবে ভবন মালিকদের। হাওড় অঞ্চলে ফসলের যে ক্ষতি হয়েছে তা অন্য অঞ্চলের উৎপাদন দিয়ে পুষিয়ে নেওয়া হবে, জানালেন খাদ্যমন্ত্রী। ধান চাল সংগ্রহে 2 জেলায় 86 জন মিলারের সঙ্গে চুক্তি। এবং ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য মুশফিকের 50 চ্যালেঞ্জিং সংগ্রহের আভাস দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমানের বাধার কারণে 6 বছর দেশের বাইরে থাকতে হয়েছিল তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে সকালে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর 36তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জেনারেল জিয়া ও খন্দকার মোশতাক সরাসরি জড়িত ছিল। দেশবিরোধী ষড়যন্ত্র এখনো আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্রের পরোয়া না করেই জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করে যাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 36তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জানাতে সকাল থেকে গণভবনে ছিল নেতাকর্মীদের ভিড়। সে সময় দেশে ফিরে আসাটা তার জন্য কতটা কঠিন ছিল উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগঘন বক্তৃতায়। ফিরে এসে দলের দায়িত্ব নেওয়া তার জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে এত বড় দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আর সেই দিন আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিলেন বলেই কিন্তু তখন যে মানুষের ঢল নেমেছিল তখন আর আমাকে জিয়াউর রহমান বাধা দিয়ে রাখতে পারেনি। আমি ফেরত আসতে পেরেছিলাম, নইলে তো আসতে দিত না। বারবার অনেক বাধা ছিল যেন আমরা দেশে না আসতে পারি। এবং দেশে আসার পরে আমাকে তো 32 নম্বরে ঢুকতে দেয়নি, এমনকি মিলারটাও পড়তে দেয়নি, সিলগালা করা ছিল। আমাকে বলা হয়েছিল যে অন্য একটা বাড়ি দেবে। আমরা যে কোনো বাড়ির লোভে আমি আসিনি। প্রধানমন্ত্রী বলেন, 15ই আগস্টের পরও থেমে থাকেনি দেশবিরোধীরা। বঙ্গবন্ধুকে হেয় করতে হত্যার পর পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়েছে একটি চক্র। এই হত্যাকাণ্ডটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে সম্পূর্ণ পরিবর্তন করা, স্বাধীনতার যে মূল লক্ষ্য সেখান থেকে বিচ্যুত হওয়া, এটাই ছিল উদ্দেশ্য। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 350 জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, তৎকালীন জেনারেল জিয়ার বাধা উপেক্ষা করে 6 বছর পর দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দেশে ফিরে এসেছেন। 6 বছর আমরা দেশে আসতে পারিনি, আজকে এই দিনে ফিরে এসেছিলাম। 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। তখন মিলিটারি ডিক্টেটর জিয়া ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান আমাদের আসতে দেয়নি। কিন্তু আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে তখন আমি ফিরে আসি। আর আমার ফিরে আসার লক্ষ্য একটাই ছিল যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব, দেশের মানুষকে উন্নত করব। কিন্তু সেই উন্নয়ন যদি করতে হয় তো আমাদের দেশের সকল শ্রেণীর মানুষ
প্রত্যেকের উন্নয়ন করতে হবে। 2018 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে তাদের নিজস্ব মাতৃভাষার লেখা বই তুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনার দেশে ফিরে আসা তার নিজ দল ও জাতির জন্য একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 1981 সালের এই দিনটিতে নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় এসে পৌঁছান তিনি। সেদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ মানুষ বিমানবন্দরে তাকে স্বাগত জানায়। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। 1981 সালের 17 মে বিকেল 4:30 প্রিয় মাতৃভূমির টানে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে এক নজর দেখার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন সারা দেশ থেকে লাখো মানুষ ছুটে আসেন বিমানবন্দরে। 1975 সালে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের হত্যা করা হলেও বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান তিনি ও তার বোন শেখ রেহানা। এরপর নানা ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ 6 বছর দেশে ফিরতে পারেননি তারা। বিদেশে থাকাকালেই 1981 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি 6 বছর পরে যখন আসলেন তখন কিচ্ছু নেই, তার পরিবারের কোনো সদস্য নেই, প্লাস তার সন্তানদেরকে বিদেশে লেখাপড়ার কারণে রেখে আসতে হয়েছে, প্লাস প্রতিটি মুহূর্তে তার জীবনের ঝুঁকি। যে অবস্থাটা জিয়াউর রহমান সৃষ্টি করেছিল সেই প্রক্রিয়ার বিরুদ্ধেই তো এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ছিল সেদিন তার আগমনকে কেন্দ্র করে, এবং সেই অবস্থাটা মোকাবেলা করেই তো তিনি দেশকে আজকে এখানে আনতে সক্ষম হয়েছেন। সাহসী নেতৃত্বের কারণে শেখ হাসিনা আজ বিশ্ব দরবারে একজন প্রজ্ঞাবান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে করেন তার সহকর্মীরা। এগিয়ে যাওয়ার দেশ হিসেবে আপনার দৃষ্টান্ত স্থাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং এর পিছনে তার যে নিরলস আপনার পরিশ্রম, মৃত্যুঞ্জয়ী তার যে সাহস, তাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। তিনি আজকে শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি আজকে সারা দুনিয়ার কাছে একটি সাহসী নেত্রী হিসেবে বিবেচিত হয়েছে। দেশের দুঃসময়ে শেখ হাসিনা ফিরে না আসলে স্বাধীনতা বিরোধীরা দেশকে অন্ধকারে ঠেলে দিত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জিয়াউর রহমান এই লোকটি, এই মানুষটি একদিকে অর্থ আর অন্যদিকে ষড়যন্ত্র এবং ভীতি, এই দুটো এই অস্ত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে, এবং সেটার বাইরে আওয়ামী লীগও ছিল না। এবং শেখ হাসিনা যদি সেই সময়টায় ফিরে না আসতেন তাহলে তো বাংলাদেশের যে অন্ধকার, সে অন্ধকার প্রলম্বিত হতো। বলিষ্ঠ নেতৃত্বের কারণে শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা শহরের আধুনিক পরিবহন ব্যবস্থা সম্পর্কিত এক সভায় প্রধানমন্ত্রী এই তাগিদ দেন। সভায় গণপূর্ত মন্ত্রী, রেলমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী সহ ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় প্রধানমন্ত্রী ঢাকার আশপাশের নদীগুলো ড্রেজিং করে এই নৌপথগুলোকে পণ্য পরিবহন ও যাতায়াতে কার্যকর করার পরিকল্পনার কথা বলেন। সেই সাথে বর্তমান সরকার ঢাকার সড়কপথকে উন্নত করতে ফ্লাইওভার সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন। রাজধানী ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে অনেকটা বলতে গেলে অপরিকল্পিতভাবে এই শহরটা যেখানে যখন যে ক্ষমতা এসেছে সেইভাবেই গড়ে তুলছে, যার জন্য আজকে অনেক রকম জটিলতা দেখা দিচ্ছে। ঢাকাকে মিলে একটা সার্কুলার রোড করে দেওয়া, সেই সাথে সাথে ওয়াটারওয়েজটা চালু করা। কারণ আমাদের এখানে আমরা বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এই নদীগুলি দিয়েই কিন্তু আমরা ঢাকাটা পুরো ঘিরে আছে, কিন্তু এই নদীগুলি সবগুলি কিন্তু নামবো না এবং চলতে পারে না, মানে ওরকম যোগাযোগ চলাচলের ব্যবস্থা নেই। কিন্তু আমরা যদি এই নৌপথগুলি আবার খুলে দিতে পারি এবং চালু করতে পারি, তাতে পণ্য পরিবহন এবং যাতায়াতের জন্য সুবিধা হয়। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, যে নদীগুলিকেও আবার আরো উন্নত করা। সড়কের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যেমন কিছু ফ্লাইওভার করেছি, কিছু বাইপাস করে দিয়েছি। অনেক সময় অনেক জায়গা, অনেক রাস্তা অনেকে দখল করেছিল, সেগুলি দখলমুক্ত করতে হয়েছে।
নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় যেতেই বিএনপির ভিশন 2030-র রূপরেখা নিয়ে বর্তমান সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় তিনি কথা বলেন। প্রবৃদ্ধির হার, দেশি বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স সহ উন্নয়নের মিথ্যা প্রচারণা চালিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের ভিশন যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা স্বপ্ন, প্রস্তাব, এটার উপরে আলোচনা হতে পারে। সেদিকে না গিয়ে তারা সরাসরি সবকিছু নাকচ করে দিচ্ছে। পরিষ্কার বোঝা গেছে যে তারা এখানে নিরপেক্ষ নির্বাচন করতে চায় না, নির্বাচন কমিশনকে দিয়ে তার নির্বাচনকে প্রভাবিত করেই তার নির্বাচন করতে চায়। এখন মিথ্যা একটা আপনার ভুল প্রচারণা করছেন, উন্নয়নের লহরী বয়ে গেছে। এই বিষয়গুলো আসলে হচ্ছে একমাত্র উদ্দেশ্য জনগণকে প্রতারিত করে, জনগণকে বোকা বানিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রচেষ্টা করা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিখোঁজের দুদিন পর সিলেটের রেল লাইনের পাশ থেকে শাবিপ্রবির শিক্ষার্থীর লাশ উদ্ধার। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানালো পুলিশ। এবং খুলে দেয়া হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজারের অংশ। ঈদের আগে শতভাগ কাজ শেষ হওয়ার আশাবাদ। বিভিন্ন শোরুমে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের সপক্ষে বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। দিলদার সহ আপন জুয়েলার্সের 3 মালিককে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। 23 মে প্রতিষ্ঠানটির মালিকদের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। এছাড়া মেরামতের জন্য গ্রাহকদের রক্ষিত অলংকার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে 22 মে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গত 14 ও 15 মে রাজধানীতে অবস্থিত আপন জুয়েলার্সের মোট 5টি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় শোরুমগুলোতে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ডায়মন্ডের বিপরীতে বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযানে প্রায় 13.5 মণ স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ ডায়মন্ড উদ্ধার করে প্রতিষ্ঠানটির মালিকদের তলব করে শুল্ক গোয়েন্দারা। এরই প্রেক্ষিতে বুধবার বেলা 12:15টার দিকে রাজধানীর কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যান আপন জুয়েলার্সের 3 মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। তাদের প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিভিন্ন শোরুমে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের সপক্ষে বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। 23 মে তাদের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। কিন্তু আজকের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তারা আজকে পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দিতে পারেন নাই। তার মানে হচ্ছে যে আমাদের যে প্রাথমিক অনুমান, আমাদের যে অনুসন্ধান, সেটি যথাযথ বলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছে। মেরামতের জন্য গ্রাহকদের রক্ষিত অলংকার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে 22 মে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আশ্বস্তের জায়গাটা আবার নিশ্চিত করতে চাই, পুনর্ব্যক্ত করতে চাই যে যেখানে ব্যবসা করছেন তাদের মধ্যে অনেকেই সৎ ব্যবসায়ী আছেন। তারা যেন সম্মানের সাথে ব্যবসা করতে পারেন, সেই ব্যাপারেও কিন্তু আমাদের একটা উদ্যোগ আছে। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় নিজেদের ব্যবসা বৈধ বলে দাবি করেছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। কোনো অবৈধ জিনিস আমাদের এখানে নাই, সব বৈধ জিনিস। এটা একটা 40 বছরের প্রতিষ্ঠান, এইখানে 2 লাখ পরিবার বাঁচে। অন্যদিকে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি রেন্ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আইনজীবীর মাধ্যমে হাজির হতে 1 মাস সময় চাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর তাকে 23 মে পর্যন্ত সময় দেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় পাবে না। এই যে ঘটনাটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমাকে, যারা এতই প্রভাবশালী এরা ধরা পড়বে কিনা। আমি বলেছি প্রভাবশালী বলে কোনো কিছু বাংলাদেশে নাই। যারা অন্যায় করে তারা তাদের শাস্তি আইন অনুযায়ী পেতেই হবে। আমরা সেটাও আবার আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে ধরেছেন এবং 2-1 জন যারা এখনো বাকি আছেন তাদেরও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী ধরে ফেলবে। তদন্তও চলছে।
তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং তাদের যদি তারা অন্যায় করে থাকে তার শাস্তি তাদের পেতেই হবে। নারায়ণগঞ্জের ২৫০০-এ ৪ আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় ২৩ আসামির সবাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে মামলার ৪ আসামি এখনো পলাতক রয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কামরুন নাহার এই রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায় ২০০২ সালের ১২ই মার্চ নারায়ণগঞ্জের ২৫০০ থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। একই সময় তার ফুফাতো ভাই বাদল সহ আওয়ামী লীগের আরো ২ কর্মী ফারুক ও কবিরকেও ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় গোপালদী ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি আবুল বাশার সহ ২৩ জনকে আসামি করে ২৫০০ থানায় মামলা করেন নিহত বারেকের বাবা আসগর আলী। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত ২৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সমস্ত কিছু জাজমেন্ট পর্যালোচনা করে এই মামলা মোট ২৩ জন আসামির কথা বলেছিলাম, যে ৪ জন পলাতক, ২৩ জনেরই ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে। রায়ে তারা সংক্ষুব্ধ, উক্ত রায়ের বিরুদ্ধে তারা মহামান্য উচ্চ আদালতে যাবে এবং তাদের বিশ্বাস মহামান্য উচ্চ আদালতে গেলে সেখানে ন্যায় বিচার অবশ্যই পাবে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত বারেকের স্বজনরা। আওয়ামী লীগ করার কারণে আমার ভাই সহ ৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিএনপির চোর সরকারের নেতৃবৃন্দ। আমি এই রায়ে সন্তুষ্ট। আসামিদের মধ্যে ১৯ জন কারাগারে থাকলেও ৪ জন এখনো পলাতক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে বিশ্ব রাজধানীতে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী একযোগে সাইবার হামলায় উদ্বিগ্নতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে ইন্টারনেট সহ বিভিন্ন উপায়ে তরুণদের মাঝে বিদেশি ভাবধারা অনুপ্রবেশ করছে। তাই নিজস্ব ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। এছাড়া এবছরের শেষ নাগাদ বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ সম্পন্ন করে যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে বলেও জানান তিনি। এই বছরের শেষ নাগাদ স্যাটেলাইট নির্মাণ সম্পন্ন করে তা যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি গাজীপুর ও বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজও পূর্ণ গতিতে এগিয়ে চলছে। অতি সম্প্রতি তথ্য প্রযুক্তিতে উন্নত দেশ সহ বিশ্বের ১৫০টি দেশে একযোগে সাইবার হামলা বিশ্ববাসীকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। ঈদের আগেই মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ শতভাগ শেষ হবে। সকালে ফ্লাইওভারটির কারওয়ান বাজার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর এই কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী জানান, নকশায় ত্রুটি নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণেই ব্যয় আর সময় বেড়েছে এই প্রকল্পে। গত বছর ৩০ মার্চ মগবাজার মৌচাক ফ্লাইওভার উদ্বোধনের সময় এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও ত্রুটি থাকায় সে সময় তা সম্ভব হয়নি। পরে এর দৈর্ঘ্য ২৫০ মিটার বাড়িয়ে হাতিরঝিল মোড় থেকে এফডিসি ক্রসিং হয়ে এই লুপ এখন নামিয়ে আনা হয়েছে সোনারগাঁও মোড় পর্যন্ত। অবশেষে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে এই অংশের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সব জটিলতা কাটিয়ে এই জুনেই পুরোপুরিভাবে খুলে দেওয়া হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার। ঈদের আগে জুনের আগে শেষ হয়েছে, জুনের শেষের দিকে, শেষ সপ্তাহে ওই কাজটি শেষ হয়ে যাবে। এতে করে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সমূহ উন্নতি হবে, যানজট নিরসনে এটা একটা অগ্রণী ভূমিকা পালন করবে। পরে দফায় দফায় প্রকল্পের মেয়াদ আর ব্যয় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুষলেন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী। আপনারা জানেন, ঢাকায় যে ইউটিলিটি সার্ভিস বিভিন্ন ডিপার্টমেন্টের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন, গ্যাস লাইন, তারপরে ওয়াশার লাইন, সিওয়ারেজ লাইন, আমাদেরকে এই ড্রয়িং ডিজাইন যখন করা হয়, কোনো এজেন্সি আমাদেরকে এই ভিতরকার কোনো তথ্যচিত্র দিতে পারে নাই। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটি নির্মাণ কাজ শুরু হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যার সময় আরো থাকছে। আফগানিস্তানে সরকারি টেলিভিশনে সন্ত্রাসীদের বন্দুক ও আত্মঘাতী হামলায় নিহত 6, আহত 16। হাওড়াঞ্চলে দুর্যোগের কারণে ফসলের যে ক্ষতি হয়েছে দেশের অন্য অঞ্চলের উৎপাদন দিয়ে তা পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে দিনাজপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। এছাড়া বিকেলে নীলফামারীতে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন দেশে কোনো খাদ্য সংকট নেই। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারের ধান, চাল ও গম সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় খাদ্য বিভাগের পক্ষ থেকে জেলার 61 জন মিল মালিকের সঙ্গে 10,000 টন চাল সংগ্রহের চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, হাওড়াঞ্চলে দুর্যোগের কারণে ফসলের যে ক্ষতি হয়েছে দেশের অন্য অঞ্চলের উৎপাদন দিয়ে তা পুষিয়ে নেওয়া হবে। আমাদের হাওড় অঞ্চলে ফসল নষ্ট হয়েছে 6 লক্ষ মেট্রিক টন। এইবার এই ফসলটা নষ্ট হয়ে যাতে বাজারে না আসাতে ঋণ পিরিয়ডে যে দামটা নিম্নমুখী হওয়ার কথা এই ফসলটা আসার পরে সেটা হয় নাই, এবং এটা ঊর্ধ্বমুখী করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। 14-15 লাখ টন টোটাল বাংলাদেশে যদি হাওড় অঞ্চল সহ যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এরকম বিপর্যয় এমন কোনো সংকট সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। আর এই মুহূর্তে তো সংকট সৃষ্টি হওয়ার কোনো প্রস্তুতি ওঠে না। আজকে বাজার একটু ঊর্ধ্বমুখী ছিল, আমরা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে টেন্ডার আহ্বান করাতে বাজারটি একটু নিম্নমুখী হয়েছে। এরপর উত্তরের আরেক জেলা নীলফামারীতে খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী। এ সময় নীলফামারী জেলার 25 জন মিল মালিকদের সাথে 3200 মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি করে খাদ্য বিভাগ। ভুয়া প্রচারণা, জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণের ত্রাস সৃষ্টি করার জন্য প্রচারণা হচ্ছে। কোনো সংকট নাই। আমাদের কোনো খাদ্য শস্যের সরকারের মজুদ ও কোনো রকম খারাপ কিছু না। আমাদের মজুদ যদি খারাপ হতো তাহলে আমরা কি এই যে সমস্ত ডিজাস্টার হয়েছে, যে সমস্ত জায়গায় হাওড় অঞ্চলে যে সেই সমস্ত জায়গায় আমরা সাহায্য করছি কিভাবে? ট্যারিফ আমরা উঠাবো না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং এটা আমাদের সিদ্ধান্ত, দরকার পড়লে আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানি করব, এবং আমদানি আমরা শুরু করেছি। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে মুঠোফোনের মাধ্যমে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের 106টি হোটেল, মোটেল ও রিসোর্ট ভেঙে ফেলতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আর নতুন করে কোনো স্থাপনাও করতে দেয়া হবে না সেন্ট মার্টিনে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনের সমস্ত স্থাপনা দ্রুত সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর মালিকদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এতদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি করায় তাদের জরিমানাও গুনতে হবে। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ হয়। আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রকে নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় থাকার জন্য বাড়ছে স্থাপনার সংখ্যাও। বিপুল পর্যটকের চাপ সামাল দিতে না পেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপটি। এই অবস্থায় দ্বীপটিকে রক্ষায় সেখানকার সমস্ত হোটেল, মোটেল এবং রিসোর্ট অপসারণের নির্দেশ দেয় উচ্চ আদালত। যদি হোটেল, মোটেল, রিসোর্ট করতে হয় সেখানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নিয়ে করতে হবে। আমরা কাউকে ক্লিয়ারেন্স এ পর্যন্ত দেইনি, সুতরাং ওখানে কেউই ছাড়পত্রধারী নয়, সেই হিসেবে সবগুলোই অবৈধ। যে কোনো স্থাপনা করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন থাকলেও কোন রকম অনুমতি ছাড়াই সেন্ট মার্টিনে গড়ে উঠেছে 106টি হোটেল, মোটেল এবং রিসোর্ট। ছাড়পত্রের জন্য আমরা করেছিলাম, দরখাস্ত করছিলাম, ছাড়পত্র আমাদের গ্রহণ করে নাই। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ছাড়পত্র চাচ্ছি, কিন্তু ছাড়পত্রও দিচ্ছে না, এবং নীতিমালাও চাচ্ছি, নীতিমালাও দিচ্ছে না। আমরা চাচ্ছি যে সেটা যেভাবেও একটা নীতিমালা হয়ে আমাদের একটা ছাড়পত্র দেওয়া হবে। এক দশক আগে সরকার সেন্ট মার্টিনকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এই এলাকায় স্থাপনা গড়ে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই অনুযায়ী বিগত 2009 সালে উচ্চ আদালতে একটি রিটও করা হয়। আদালতের অর্ডারের সম্মান দেখে আমরা আদালতে যাচ্ছি, উচ্চ আদালতে যাচ্ছি। আমরা রিটের সার্টিফিকেট কপি তুলে পর্যালোচনা করে আমরা করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
শুধু স্থাপনা সরিয়ে নিয়ে পার পাবে না হোটেল ব্যবসায়ীরা। এক্ষেত্রে পরিবেশ আইনে তাদের জরিমানাও গুনতে হবে। পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম চালানোর দায়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। আমাদের যে ক্ষতিপূরণের যে নির্ধারিত হার আছে সেই অনুসারে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব। 8.5 বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে স্থায়ী বাসিন্দার সংখ্যা 8,000। পর্যটন মৌসুমে প্রতি রাতে 5 থেকে 6,000 পর্যটক এখানে রাত্রি যাপন করে। সাবেক পররাষ্ট্র সচিব ও প্রবীণ কূটনীতিক ফারুক আহমেদ চৌধুরীর 2 দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম জানাজা এবং বাদ আসর ধানমন্ডির 7 নম্বর মসজিদে দ্বিতীয় জানাজা হয়। এরপর তার মরদেহ আজিমপুরে দাফন করা হয়। স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে অসামান্য ভূমিকা ছিল ফারুক আহমেদ চৌধুরীর। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি কোনোদিন চাইনি যে ও আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ও বলতো, বুঝাতো যে আমাকে যেতেই হবে। দীর্ঘ জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে মুহ্যমান সঙ্গিনী। এত ভালো মানুষ ছিল, দেশকে এত ভালোবাসতো। ফারুক আহমেদ চৌধুরী 83 বছরের জীবনে ভেবেছেন দেশ আর সমাজ নিয়ে। স্বাধীনতা পূর্ব বাংলাদেশ শুধু নয়, কাজ করেছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য। অসামান্য অবদান রেখেছিলেন দেশের পররাষ্ট্রনীতিতে। 17 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবনের শুরু দেশের জন্মের আগে থেকে। 1969 সাল থেকে 1992 সাল পর্যন্ত দেশের হয়ে পাকিস্তান, আবুধাবি ও ভারতে পররাষ্ট্র সচিব সহ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভাষা ও আচরণ কেমন হওয়া উচিত তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বহুবার। অবসরে লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি, পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কারও। তো ওনার শেষ বইটা যে অ্যাওয়ার্ড পেলেন ওইটার ব্যাপারে আমার সাথে আলাপ করেছেন, আমি এটা লিখবো না আমরা সবাই বললাম যে হ্যাঁ অবশ্যই লেখা উচিত। এই লসটা কেউ আমার বুঝতেই পারবে না। যে মন্ত্রণালয়ে কাজ করেছেন দীর্ঘদিন, শেষ সময়ে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানেই প্রথম দফা জানাজা পড়ানো হয়। দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন আগতরা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1974-এ জাতিসংঘে যখন জাতির জনক বাংলায় বক্তৃতা করেছিলেন, এই বাংলা বক্তৃতাটা তর্জমা করেছিলেন জনাব ফারুক আহমেদ চৌধুরী। এরপর ধানমন্ডিতে দ্বিতীয় দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে ফারুক আহমেদ চৌধুরীকে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল লাইনের পাশ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাহিম রাজ্জাক মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিগেন সিংহের ক্যামেরায় আব্দুল্লাহ হাদের রিপোর্ট। স্বজনরা জানায়, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় মুস্তাকিন রাজ্জাক মামুন। এরপর রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভার্সিটি ঘর এভাবেই চলে, ওর যে এক্সট্রা কোনো ফ্রেন্ড সার্কেল ঘোরাঘুরি এগুলো কিছুই নাই। ভার্সিটি পরীক্ষা শেষ, প্রিপারেশন নিতেছে গিয়ে আত্মহত্যা করার মতো তো কোনো কারণ নাই। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইনভেস্টিগেশন করার পরে এটা সিদ্ধান্ত আসতে পারবো আমরা। মাথায় এবং পায়ে আঘাতের দাগ আছে, কিসের আঘাত এটা পোস্টমর্টম করা ছাড়া বোঝা যাবে না। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মামুন দীর্ঘদিন ধরেই ক্লাস ও পরীক্ষায় অনিয়মিত ছিল। আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতো না, তারপর সেমিস্টার ফাইনাল সবকিছুতে অ্যাবসেন্ট ছিল অনেকদিন ধরে। নিহত মামুন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আব্দুল্লাহ হাদ, সময় সংবাদ, সিলেট। টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। স্বজনরা জানায়, 1 সপ্তাহ আগে পৌর এলাকার দেওলা এলাকায় নানার বাড়িতে পরিবার সহ বেড়াতে আসে শিশু সৈকত ও নাহিন। গতকাল দুপুরে
খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শিশু দুটির না নুরুল ইসলাম তালুকদার সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ দুপুরে কয়েকজন শিশু খেলার সময় পাশের ডোবায় সৈকত ও নাহিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে একসঙ্গে 2 শিশুকে হারিয়ে শোকে নেমে এসেছে পুরো পরিবারে। আমি আর আমার বোনের জামাই গরু গোশ দোকানে গেছি, সব কেনাকাটা কইরা দেই নিখোঁজ নাই। থেকে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। এই ছেলে আমি আসলে পরে আমার ছাড়া কখনো ঘুমাই নাই। আমার সঙ্গে হলো আমি এই খুঁজতে ওই দিকে খুঁজি, ওই দিক খুঁজি, ওই পাকা রাস্তা আমি খুঁজি না। একটা শিশুর মাথা চুল দেখা যায় পাশের যে জমিতে মাটি কেটেছিল একটা ডোবার মধ্যে। তো পরবর্তীতে ওইটা তোলার পরে আর একটা বাচ্চা ওখানে পাওয়া যায়, বাঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তো পরবর্তী কাজটা আসলে আমাদের ডাক্তার বলতে পারবে। দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুল হক সাক্কু। দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত প্রশাসক জাহাঙ্গীর আলমের কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। গত 30 মার্চ আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। শপথ গ্রহণের আগে 18 এপ্রিল তার বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে 9 মে ওই মামলায় জামিন পান তিনি। এরপর 11 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিরুল হক সাক্কুকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ আমার যে বিশ্বাস করছে, করার পর আবার দায়িত্ব দিচ্ছে, আল্লাহর রহমত দায়িত্ব দিচ্ছে। আমি ইনশাল্লাহ আমি বলছি 100 দিন একটা প্রোগ্রাম দিতেছি। এবার কিন্তু যা হইব আমরা আগামী 100 বছরের চিন্তা ভাবনা করি, আমরা যেগুলোটা কাজগুলি আমরা করতে চেষ্টা করবো। আফগানিস্তানের জালালাবাদে দেশটির প্রাদেশিক রেডিও এবং টেলিভিশন কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে 3 হামলাকারী, 1 পুলিশ সদস্য এবং অজ্ঞাত 2 ব্যক্তি রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এই হামলায় সহকর্মী সহ আহত হয়েছেন আরও অন্তত 16 জন। মঙ্গলবার নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুইসাইডাল ভেস্ট পরা কমপক্ষে 3 জন বন্দুকধারী গণমাধ্যম কেন্দ্রে সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের 2 জন তাদের সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে 1 সন্ত্রাসী নিহত হয় বলে জানায় পুলিশ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রধানমন্ত্রী বললেন, 6 বছরে দেশে ফিরতে পারেননি জিয়ার একটায়তন্ত্রের সময়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স, ফের তলব 23 মে। সময় পেল রেন্ট্রি কর্তৃপক্ষ। অপরাধীরা ছাড় পাবেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের 4 কর্মী হত্যার দায়ে 23 আসামির সবার ফাঁসির আদেশ। 4 আসামি পলাতক। হাওড়াঞ্চলে ফসলের যে ক্ষতি হয়েছে তা অন্য অঞ্চলের উৎপাদন দিয়ে পুষিয়ে নেওয়া হবে জানালেন খাদ্যমন্ত্রী। ধান চাল সংগ্রহে 2 জেলায় 86 জন মিলারের সঙ্গে চুক্তি। এবং ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে 258 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে কিউইরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।